বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি পেজ নাম্বার 395 এর অর্থাৎ তেঁতুলবাড়ি যতীন্দ্র নারায়ণ বিদ্যা মন্দির স্কুল থেকে কোশ্চেন 7 আর কোশ্চেন 8 এর সমাধান আলোচনা করব। এটি হচ্ছে পার্ট 4 ভিডিও। এর আগের 3খানা ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে লিঙ্ক দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথমে এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর অবশ্যই তোমাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। 7 দাগের 1। এই অঙ্কটি ভেদ থেকে দেওয়া হয়েছে। ভেদ এই অধ্যায়টা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের চ্যাপ্টার 13 পেয়ে যাবে, ঠিক আছে, 13 নম্বর চ্যাপ্টার। তো এখানে দেখো বলা হচ্ছে যে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরলভেদে ও অন্যটি x চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। এবার এখানে দিয়ে দিয়েছে x এর মান, y এর মান দিয়ে দিয়েছে, ও মানে x এর মান যখন 1 তখন y এর মান -1। আবার x এর মান যখন আমি পরিবর্তন করে দেবো 3 করে দেবো তখন y এর মানও পরিবর্তন হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বার করতে হবে x আর y এর মধ্যে সম্পর্ক। এখন বন্ধুরা, এই প্রশ্নটি করতে গেলে আমাদের আগে জেনে নিতে হবে চল বলতে কি বোঝায়। এই যে চলের কথা বলা হয়েছে, চল বলতে কি বোঝায়। দেখো, চল বলতে বোঝায় যে রাশির মান পরিবর্তনশীল তাকেই আমরা বলি চলরাশি। যে রাশির মান পরিবর্তনশীল তাকেই বলা হয় চলরাশি। যেমন ধরো, আমি তোমাকে একটি সমীকরণ দিচ্ছি, y = 2x। এখন বন্ধুরা, এখানে তোমাকে যদি বলি y এর মান কত, x এর মান কত, তাহলে কিন্তু তুমি কোনো মান কিন্তু তুমি পরিষ্কারভাবে বলতে পারবে না যে হ্যাঁ y এর মান এতই হবে। যেমন বলতে পারবে না যে y এর মান 2 হবে, 2 ছাড়া অন্য কোনো মান হবে না। বা বলতে পারবে না যে x এর মান 5 হবে, 5 ছাড়া অন্য কোনো মান হবে না। অর্থাৎ এখানে x এর কোনো একটা নির্দিষ্ট মান নেই, y এর কোনো নির্দিষ্ট মান নেই। কিন্তু আমি এটা বলতে পারবো যে x এর মান যদি 0 হয়, x এর মান যদি 0 হয় তাহলে y এর মানও 0 হবে। এই রকম ভাবে আমরা বলতে পারবো। অর্থাৎ x এর মান 0 হলে y এর মান 0 হবে। কেন হবে? তার কারণ দেখো, তুমি যদি এখানে x এর জায়গায় যদি 0 বসিয়ে দাও, x এর জায়গায় যদি 0 বসিয়ে দাও তাহলে 2 × 0 হলো, 2 × 0 মানে কত হয়? 0। এবার 2 এর সাথে x কে গুণ করলে আমরা কার মান পাই? y এর মান পাই। তা 2 এর সাথে x এর মান 0 কে গুণ করলে আমরা পাচ্ছি 0। সুতরাং y এর মান 0। কখন? যখন x এর মান 0। আচ্ছা, আবার x এর মান যদি আমি 1 লিখি, তাহলে x এর মান যদি 1 হয় তাহলে y = কত হবে? 2 × 1 অর্থাৎ 2 হবে। তাহলে x এর মান 1 হলে y এর মান 2। তাহলে এইভাবে আমরা x এর যেরকম মান নেব, y এর মান সেই হিসাবে কিন্তু পরিবর্তিত হয়ে একটা নতুন মান পাবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x এর কোনো নির্দিষ্ট মান নেই, y এর কোনো নির্দিষ্ট মান নেই, কিন্তু x এর মান y এর উপর নির্ভর করে আর y এর মান x এর উপর নির্ভর করছে। এবং x এর মান এখানে পরিবর্তন হচ্ছে, y এর মানও এখানে পরিবর্তন হচ্ছে। তো এই হিসাবে যখন কোনো রাশির মান পরিবর্তনশীল হয় তখন তাদেরকে আমরা বলি চলক, বা ইংরেজিতে আমরা বলে থাকি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। এখন এই প্রশ্নে বলা হচ্ছে y দুটি চলের সমষ্টির সমান। এখানে y টাও হচ্ছে চলক, ঠিক আছে। তো এই y দুটো চলের সমষ্টির সমান, যার একটা x চলের সঙ্গে সরলভেদে আছে। এবার x টা হচ্ছে এখানে চলক আর অন্যটা x চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। তো আমি এখানে কি করব? আমি এখানে যে দুটো চলরাশির কথা বলা হচ্ছে যে y দুটো চলের সমষ্টির সমান, সেই দুটো চলক আমি এখানে ধরে নেব। একটা চল হচ্ছে p আর একটা চল হচ্ছে q। তো সেটা আমরা সবার প্রথমে ধরে নিই, ঠিক আছে। দেখো, প্রশ্নটি খুবই সহজ, একটু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, 2 বার 3 বার করে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। চলো আমরা লিখি, ধরি দুটি চল হলো p ও q। এবার আমরা প্রশ্ন অনুসারে লিখব, অতএব প্রশ্নানুসারে y, এই যে y,
এটা হচ্ছে দুটি চলের সমষ্টির সমান, তার মানে আমরা বলতেই পারি y ইকুয়ালস টু পি প্লাস কিউ। খুব সহজ ব্যাপার, তাই না? এই দুটো চলের সমষ্টির সমান, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। এবার দেখো বন্ধুরা, এখানে যে আমরা দুটো চল ধরেছি, এর মধ্যে একটা চল মানে অর্থাৎ আমরা ধরে নিতে পারি পি, তো এই পি চলটা এক্স এর সাথে সরল ভেদে পরিবর্তিত হচ্ছে। তাহলে এর অর্থ কি? এর অর্থ পি এক্স এর সাথে সরল ভেদে পরিবর্তিত হচ্ছে। সরল ভেদ হলে আমরা এইভাবে লিখব, ঠিক আছে? এবং অন্য চলটা, এখানে বলছে অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ অন্য চল বলতে কিউ, এটা আছে এক্স এর সাথে ব্যস্ত ভেদে। ব্যস্ত ভেদে থাকলে আমরা 1 করে লিখবো, ঠিক আছে? কার সাথে ব্যস্ত ভেদে আছে? এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাই 1/x লিখবো। আচ্ছা, এ তো গেল সম্পর্কের ব্যাপার, যেমনটা প্রশ্ন এখানে বলে দিয়েছে। এবার আমরা এখানে ভেদের আমরা নিয়ম প্রয়োগ করব। ভেদের নিয়ম বলছে আমরা যদি এই ভেদ চিহ্নটা তুলে দিই, তাহলে এখানে কি করতে হবে? একটা ধ্রুবক, ভেদ ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে আমরা সেটাই করব। পি ইকুয়ালস টু, আমি এখানে একটা ভেদ ধ্রুবক ধরে নিচ্ছি, ধরে নাও এম। এম হচ্ছে এখানে একটা ভেদ ধ্রুবক, আর এখান থেকে যে ভেদ ধ্রুবকটা আছে সেটা আমি ধরে নিচ্ছি এন, এন ইন্টু 1/x, ঠিক আছে? তাহলে আমরা এই চিহ্নটা তুলে দিলাম, তাহলে ইকুয়ালস টু চলে আসলো, আর একটা ধ্রুবক আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? এখানেও তাই, একটা ধ্রুবক দিয়ে এই ডান দিকের রাশিটাকে গুণ করলাম, তাহলে যখন এই ধ্রুবক দিয়ে গুণ করছি তখন এই ভেদ চিহ্নটা উঠে গিয়ে হয়ে যাবে সমান সমান চিহ্ন। আর এখানে লিখে দেব যে এম আর এন এগুলো কি? অশূন্য, অশূন্য মানে শূন্য নয়, হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার আমরা পি এর মান পেয়ে গেলাম mx, কিউ এর মান পেয়ে গেলাম n/x। এটাকে আমরা আর একটা স্টেপ লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কিউ ইকুয়ালস টু, দেখো n এর সাথে 1 কে আমরা গুণ করব, ঠিক আছে? এই n টা যে গুণ আছে এটা উপরের সাথে সবসময় গুণটা হয়, n/x। তাহলে কিউ এর মান n/x। এবার বন্ধুরা আমরা এবার কি করব? পি এর মান আর কিউ এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। বসিয়ে দিলে কি হবে দেখো, আমরা কি পাচ্ছি? 1 নং সমীকরণে p ইকুয়ালস টু mx এবং q ইকুয়ালস টু n/x বসিয়ে পাই। আর একটা কথা আমি তোমাদের বলি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু যখন ভিডিও দেখবে খাতা আর পেন নিয়ে বসবে। যখনই আমি করব তোমরাও কিন্তু সাথে সাথে করতে থাকবে। অঙ্ক কিন্তু এটা এই নয় যে তোমরা শুধু শুনবে আর দেখবে, শুধু শুনলে আর দেখলে কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে? তাই অবশ্যই তোমরা খাতা আর পেন নিয়ে অবশ্যই অঙ্ক করতে বসবে। যখনই আমি ভিডিও আপলোড করব, যারা যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, অঙ্ক কিন্তু শুধু দেখবে না, অবশ্যই খাতা আর পেন নিয়ে সেগুলো লিখতেও থাকবে। যতক্ষণ না লিখবে ততক্ষণ কিন্তু তোমাদের যে যে ছোট ছোট ভুলগুলো হয়ে থাকে, তোমরা যে পরীক্ষার সময় করে থাকো, সেই ভুলগুলো কিন্তু ঠিক হবে না, সেই ভুলগুলো হতেই থাকবে যতক্ষণ না তোমরা এই লেখা প্র্যাকটিস করছো। তো অবশ্যই লেখা প্র্যাকটিস করো। তো আমরা এখানে p ইকুয়ালস টু mx আর q ইকুয়ালস টু n/x বসিয়ে পাই। এবার 1 নম্বর সমীকরণটাতে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? y ইকুয়ালস টু, তাহলে p এর জায়গায় আমি লিখবো mx, আর q এর জায়গায় লিখবো n/x। এইবার বন্ধুরা এই যে আমরা সমীকরণ পেলাম একটা, এটা আমাদের কাছে একটা সমীকরণ। কেন? কারণ এখানে সমান সমান চিহ্ন আছে, তার বাঁদিকে কিছু আছে, ডান দিকে কিছু জিনিস আছে, তাই এটা একটা সমীকরণ। এই সমীকরণটাতে আমরা দেখতে পাচ্ছি y এখানে x এর উপর নির্ভর করছে। m আর n তো ধ্রুবক, তাই না? ধ্রুবক মানে যার মান কখনো পরিবর্তন হয় না। আমি x কে যদি পাল্টে দিই তাহলে y এর মান পরিবর্তন হবে, কিন্তু m আর n কিন্তু এখানে সবসময় একই থাকবে। m আর n এর মান কখনো পরিবর্তন হয় না। x এর মান 2 হলে y এর মান তার উপর নির্ভর করে একটা কিছু মান বেরোবে, কিন্তু m আর n সবসময় স্থির। x এর মান যদি 4 হয়, y এর মান আলাদা হবে, পৃথক হবে, পাল্টে যাবে, কিন্তু m আর n এর মান কিন্তু পাল্টাবে না। তো m আর n এখানে ধ্রুবক। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর উপরে y এর মান নির্ভর করছে। তাই এই যে আমরা সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকেই আমরা বলবো যে x আর y এর মধ্যে সম্পর্ক। তাহলে এটিই হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? কিন্তু এই যে সম্পর্কটা আমরা এখন দেখতে পাচ্ছি না, তো এই সম্পর্কটা সম্পূর্ণ হয়নি।
যদি বলো কেন সম্পূর্ণ হয়নি, কারণ এম আর এন এর মান এখনো পর্যন্ত আমি লিখিনি। তো আমাদের এই অঙ্কের মূল উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে এই ভেদ সম্পর্ক থেকে এম আর এন এর মানটা বার করে এখানে বসিয়ে দিয়ে আমরা যে সম্পর্কটা পাবো সেই সম্পর্কটাই হবে ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এম আর এন এর মানটা বার করা। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। এবার দেখো এম আর এন এর মানটা আমরা বার করবো কি করে। দেখো এর জন্য আমাদের এখানে এই মানগুলো দিয়ে দিয়েছে, বলছে যখন এক্স এর মান 1 তখন ওয়াই এর মান -1। তাহলে এবার আমি কি করব, এই সমীকরণে এই যে সমীকরণটা পেলাম 2 নম্বর সমীকরণ, এই সমীকরণে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় যে মানগুলো দিয়েছে সেগুলো বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে মানে এখানে দুবার মান দিয়েছে, এক্স এর মান 1 তো ওয়াই এর মান -1, তো এক্স এর মান যখন 1 বসাবো ওয়াই এর মান তখন আমরা -1 পাবো। তো বসিয়ে দিয়ে এম আর এন এর একটা সমীকরণ পাবো, ওটা আর একটা সমীকরণ 3 নম্বর সমীকরণ ধরো। তারপর আবার এক্স এর মান 3 আর ওয়াই এর মান 5, তার মানে এক্স এর মান যখন আমি 3 বসাবো তখন ওয়াই এর মান আমি 5 পাবো। তাহলে ওয়াই এর জায়গায় 5 লিখবো, এক্স এর জায়গায় 3 লিখবো, লিখে ওয়াই মানে এম আর এন এর আরেকটা সমীকরণ পাবো, সেটা আরেকটা সমীকরণ হয়ে যাবে। এবার ওটা 4 নম্বর সমীকরণ ধরে নাও। তো 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ দুটোকে সমাধান করে আমাকে এম আর এন এর মানটা বার করতে হবে। ব্যাস, এম আর এন এর মান বেরিয়ে গেলেই আমরা এই সমীকরণে এম আর এন এর জায়গায় মানটা বসিয়ে দেবো, আর ওয়াই আর এক্স এর আকারে সমীকরণটা তাহলে পেয়ে যাবো, ওটাই হবে সম্পর্ক। তাহলে এবার সেটা করি। এখন 2 নং সমীকরণে x ইকুয়ালস টু 1 ও y ইকুয়ালস টু -1 বসিয়ে পাই। দেখে নাও একবার, হ্যাঁ x1 y -1, তাহলে বসিয়ে দিই। তাহলে y এর জায়গায় লিখবো -1 ইকুয়ালস টু m থাকবে, x এর জায়গায় লিখবো 1 প্লাস n, x এর জায়গায় লিখবো 1। আচ্ছা এই দিকটাকে আগে লিখছি, m1 কে m এর সাথে 1 কে গুণ করলে m পাবো, প্লাস n/1, নিচে 1 থাকলে আমরা নাও লিখতে পারি, ইকুয়ালস টু কি পেলাম -1। ঠিক আছে, এবার এখান থেকে আমরা m এর মানটা n এর আকারে বার করে নিই। m ইকুয়ালস টু তাহলে কত হবে, -1 n। ঠিক আছে, এটা আমরা কাজে লাগাবো। এটাকে ধরে নাও 3 নম্বর সমীকরণ। একইভাবে বন্ধুরা এই সম্পর্কে আমরা আবার x এর মান 3 আর y এর মান 5 বসাবো। একইভাবে 2 নং সমীকরণে x ইকুয়ালস টু 3 এবং y ইকুয়ালস টু 5 বসিয়ে পাই। তাহলে বসিয়ে দাও 2 নম্বর সমীকরণ এটা। তাহলে y এর জায়গায় 5 বসাবো, ইকুয়ালস টু m ইন্টু 3 প্লাস n/3। এবার বন্ধুরা আমরা m এর মান তো এখানে দেখতে পাচ্ছি, এই m এর মানটাও এখানে আমরা এবার বসিয়ে দেবো। তাহলে এটাকে আগে লিখি, তাহলে 3 ইন্টু m, তাহলে m এর জায়গায় লিখবো -1 মাইনাস n প্লাস n/3 ইকুয়ালস টু 5। এখানে লিখে দেবো যেহেতু m ইকুয়ালস টু -1 মাইনাস n। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি এটা পরিবর্ত পদ্ধতিতে সমাধানটা করছি, তোমরা ক্লাস 9 লেভেলে শিখেছো তাই না, পরিবর্ত পদ্ধতি। আচ্ছা এইবার আমরা এখানে কি করব, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 এর সাথে গুণ আছে, এই গুণটাকে আমরা করে দেবো। তাহলে প্লাসে মাইনাসে -3 হলো, আর 3 এর সাথে -n কে গুণ করলে আমরা পাবো -3n প্লাস n/3 ইকুয়ালস টু 5। এরপরে আমরা এই -3 কে এ পাশে নিয়ে চলে আসবো, তাহলে আমরা পাবো n/3 তারপর -3n ইকুয়ালস টু 5 প্লাস 3। নেক্সট স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আছে n/3 -3n আর এখানে হচ্ছে 8। তো বন্ধুরা এটাকে আমরা দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ থেকে আমরা যদি পূর্ণ সংখ্যা আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে যে 3 দেখতে পাচ্ছি এই 3 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে। এই নিয়মটা আমি কিন্তু প্রায় প্রতিটা ভিডিওতেই তোমাদের শিখিয়েছি, তোমরা হয়তো শিখে গেছো। তাহলে দেখো এবার আমরা কি করব, আমরা এখানে প্রত্যেকটা ভগ্নাংশকে 3 দিয়ে গুণ করব। তাহলে এই ভগ্নাংশটাকে 3 দিয়ে গুণ করলাম, এই ভগ্নাংশটা এই মানটাকে 3 দিয়ে গুণ করলাম, আর
8কেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 3 আর 3 কেটে গেল, আর কোনো ভগ্নাংশ থাকলো না। তাহলে n এটা হয়ে গেল -9n = 3 8 24। এবার দেখো বড় সংখ্যা 9 নেই, তাহলে এখানে বিয়োগ আছে, বিয়োগ দেবো। প্লাসে আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 9টা n থেকে একটা n বাদ দিলে 8টা n হবে = 24। এইবার এই 8 আর এখানে 3 কেটে দাও, তাহলে কত হলো -n = 3। এইবার এই মাইনাসটা যে যার মান আমি বার করছি, n এর মান তো বার করছি, তার আগে যদি মাইনাস চলে আসে তখন আমরা এই প্রতিটা সংখ্যাকে তখন আবার -1 দিয়ে গুণ করব। এটাই হচ্ছে -1 দিয়ে যখন আমরা গুণ করি তখন কিন্তু সংখ্যাটার মান একই থাকে, শুধু চিহ্ন পাল্টে যায়। যেমন ধরে নাও 5 এর সাথে যদি আমি -1 গুণ করি কি হবে, -5 হবে, তাই না? তাহলে 5 ছিল, তার সাথে -1 গুণ করলাম, 5ই পেলাম, কিন্তু আগে একটা মাইনাস চলে আসলো। একইভাবে -6 এর সাথে যখন আমরা -1 গুণ করব তখন আমরা 6 পাবো। মাইনাসে মাইনাসে প্লাস, 6 একে 6। কি পেলাম? -6 এর সাথে গুণ করেছি -1 কে। তাহলে -1 দিয়ে যখন গুণ করব কোনো সংখ্যাকে, তখন সেই সংখ্যাটা যে সংখ্যাই থাকবে না কেন তার চিহ্নটা বিপরীত হয়ে যাবে। তাহলে এইটা তখনই আমরা করি, অঙ্কতে তখনই করি যখন আমাদের চিহ্ন বিপরীত করার প্রয়োজন হয়, অথচ মানটাকে একই রেখে। তাহলে আমি nটাকে nই রাখতে চাই, এটাকে পাল্টাতে চাই না, কিন্তু এই মাইনাসটাকে বিপরীত করতে চাই। তাহলে একে আমি -1 দিয়ে গুণ করব, তাহলে -1 দিয়ে গুণ করে এটা n হয়ে যাবে, আর এটাকেও তখন -1 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা সমীকরণ, বাঁ দিকে যা করব ডান দিকেও তাই করতে হবে। তাহলে 3টা হয়ে যাবে -3। তাহলে n এর মান পেলাম -3। এইবার আমরা এই যে 3 নম্বর সমীকরণটা আমরা পেয়েছিলাম, এইখানে n এর জায়গায় মানটা বসিয়ে দেবো, তাহলে m এর মানটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এবার আমরা লিখব 3 নং সমীকরণে n = -3 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা কি আছে? m = -1 মাইনাস n, তাই না? -1 মাইনাস n, তাহলে n এর জায়গায় আমরা লিখব -3। এবার বন্ধুরা আমরা এখানে একটু সরল করে নিই। এখানে দেখো কত হচ্ছে, -1, আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়, +3। এবার দেখো 3 হচ্ছে বড় সংখ্যা, তার আগে যোগ আছে, তাহলে এখানে যোগ হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে 2। এবার +2কে আমরা 2ও লিখতে পারি, কারণ +2 আর 2 এর অর্থ কিন্তু একই হয়। তাহলে আমরা কি লিখব, m এর মান কত হলো 2। m এর মান এবং n এর মান বার করার পর আমাদের এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? তাই m আর n এর মান এখানে বসিয়ে দিলেই আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে y আর x এর একটা সমীকরণ পাবো। এই সমীকরণটাই হবে x আর y এর মধ্যে সম্পর্ক। তাহলে এবার লিখব, এখন দুই নং সমীকরণে m = 2 ও n = -3 বসিয়ে পাই। তাই 2 নম্বর সমীকরণটা আমরা এখানে লিখে নিই। y = কি ছিল, mx প্লাস n/x ছিল। এবার এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে হচ্ছে y = m এর মান 2x প্লাস n এর মান -3/x। এবার এখানে আর একটা স্টেপ আমরা করব, y = 2x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে 3/x। এবার যেটা আমরা পেলাম এক্ষুনি, এই যে y = 2x - 3/x, এটাই হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক। এটিই হলো x ও y এর মধ্যে সম্পর্ক। তাহলে এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 7 দাগের 2, এই অঙ্কটাও ভেদ থেকে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে 2x² + 3y² এর মানটা x y এর গুণফলের সাথে সরল ভেদে পরিবর্তিত হচ্ছে। তাহলে প্রমাণ করো যে 9x⁴ + 4y⁴ আর x² y² এই দুটো রাশি সরল ভেদে আছে। আচ্ছা বন্ধুরা, এই অঙ্কটা প্রমাণ করতে গেলে আগে আমাদের জানতে হবে যে দুটো রাশি
কখন সরল ভেদে থাকবে এটা আমাদের বুঝতে হবে। ধরে নাও আমাদের কাছে দুটো রাশি আছে, একটা এ আর একটা বি। এখন এই দুটো রাশি সরল ভেদে অর্থাৎ এ আমরা এইভাবে লিখবো সরল ভেদকে, সরল ভেদে তখনই থাকবে যদি যদি এ আর বি এর ভাগফল যখন ধ্রুবক হবে। ঠিক আছে, তোমাদের মনে রাখা উচিত এটা, যখন এ এবং বি এর ভাগফল, যে রাশিটা ডান দিকে আছে সেই রাশিটাকে আমরা নিচে লিখবো। ঠিক আছে, সেই রাশিটা দিয়েই ভাগ করব। তো এ আর বি এর অনুপাত বলতে পারো বা এ আর বি এর যে ভাগফল সেটা যদি ধ্রুবক হয় তবেই আমরা বলবো যে এ আর বি এই দুটোর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। আর ব্যস্তভেদ কখন হবে? ব্যস্তভেদ আমরা এইভাবে লিখব, এ ভেদ 1/b, অর্থাৎ এ বি এর সাথে ব্যস্তভেদে পরিবর্তিত হচ্ছে। আর এটা কখন হবে? যদি এ আর বি এর গুণফল যখন ধ্রুবক হবে। মনে থাকবে, এটা লিখে নেবে অবশ্যই। দুটো রাশির মধ্যে সরলভেদ সম্পর্ক হবে যখন রাশি দুটোর ভাগফল ধ্রুবক হবে, আর দুটো রাশির মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক তখনই হবে যখন দুটো রাশির গুণফল ধ্রুবক হবে। তো আমাদের এখানে এই অংশটা আমাদের প্রমাণ করতে বলেছে, সরলভেদ প্রমাণ করতে বলেছে। সুতরাং এই দুটো রাশির সরলভেদ তখনই হবে যখন যখন এই রাশিটা ধ্রুবক হবে, এই রাশিটা ধ্রুবক হবে। তো যদি আমরা প্রমাণ করতে পারি যে এই 9x⁴ প্লাস 4y⁴ ডিভাইডেড বাই x² এটা হচ্ছে ধ্রুবক, তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে এটা হচ্ছে সরলভেদে আছে। এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে ধ্রুবকটা কি? ধ্রুবকটা কি? দেখো, ধ্রুবক মানে যার মান স্থির, যার মান পরিবর্তন হয় না। যেমন ধরে নাও 5, 5-এর মান সবসময় 5ই থাকে। ঠিক আছে, এই 5 সংখ্যাটাকে তুমি যদি চাঁদে নিয়ে যাও বা মঙ্গলে নিয়ে যাও বা পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, যেখানেই নিয়ে যাও 5 কিন্তু 5ই থাকবে, 5-এর মান কিন্তু পরিবর্তন হবে না। ঠিক আছে, কিন্তু যেমন অভিকর্ষজ ত্বরণ, তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো নিশ্চয়ই, অভিকর্ষজ ত্বরণ জি, এটার মান পৃথিবী পৃষ্ঠে 9.81 হয়। ঠিক আছে, 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার। কিন্তু এই জি এর মান কিন্তু পরিবর্তন হয়। এই জি এর মান পৃথিবীর পৃষ্ঠ থেকে, এটা ধরো পৃথিবী পৃষ্ঠ থেকে যত নিচে যাব এই জি এর মান কিন্তু কমে যায়। আবার পৃথিবী পৃষ্ঠ থেকে যদি উপরে যাই এই জি এর মান কিন্তু আবার কমে যায়। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে বা নিচে গেলে কমে যায়। বা তোমরা যদি চাঁদে যাও তাহলে চাঁদের যে অভিকর্ষজ ত্বরণ জি, সেই জি এর মান কিন্তু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের 1/6 অংশ, অর্থাৎ 9.81/6। সুতরাং এই জি এর মান কিন্তু পরিবর্তনশীল, তাই জিটাকে কিন্তু আমরা ধ্রুবক বলবো না। ধ্রুবক সেটাই হবে যার মান কিন্তু স্থির থাকে। যেমন তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো সার্বজনীন গ্যাস ধ্রুবক আর, আর এর মান তোমরা সবাই জানো নিশ্চয়ই 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে, পার মোল পার কেলভিন, এটা হচ্ছে তোমার লিটার অ্যাটমসফিয়ার এককে মান। তো এই মানটা কিন্তু কখনোই কিন্তু পরিবর্তন হয় না, এইটা কিন্তু ধ্রুবক। ঠিক আছে, তো ধ্রুবকের অর্থ আমি তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম। এইবার আমরা অঙ্কতে কি করে বুঝবো এখানে আমরা কি করতে চাই, মানে আমাদের কি করতে হবে, আমরা অঙ্কতে বুঝবো কি করে? ধ্রুবক তো বুঝলাম, ধ্রুবক জিনিসটা কি। এখন বন্ধুরা এই অঙ্কে এক্স আর ওয়াই কে আমরা বলবো, এক্স আর ওয়াই এগুলোকে বলবো চলক। ঠিক আছে, এর আগের অঙ্কতে আমি তোমাদের বোঝালাম চলক কি। তো সেই চলক অর্থাৎ যার মান পরিবর্তনশীল, তাহলে এক্স আর ওয়াই বাদ দিয়ে বাকি যা কিছুই থাকবে তাকেই তোমাদের কি করতে হবে? ধ্রুবক ধরে নিতে হবে। এক্স আর ওয়াই বাদ দিয়ে বাকি যা কিছুই থাকবে তাকে তোমাদের ধ্রুবক ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা অঙ্কটাকে করি আর ব্যাপারটাকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। তাহলে সবার প্রথমে আচ্ছা আরেকটা ব্যাপার আমি এখানে বলে দিই, এই অঙ্কটা করতে গেলে আমাদের কিন্তু এখানে সূত্র লাগবে, সেই সূত্রগুলো আমি এখানে লিখে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র তো তোমরা সবাই জানো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এই সূত্রটা আমি একটু অন্যভাবে লেখাবো। a প্লাস বি হোল স্কোয়ারে আরও একটা সূত্র হয়, যে সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা অনেক সময় আমাদের ভেদে প্রয়োগ করতে হয়, তাই এই সূত্রটা ভেদ অঙ্ক করার সময় তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ যদি ধরে নাও তোমার a মাইনাস বি এর মান জানা আছে, a বির মান জানা আছে, তাহলে সেখান থেকে তোমার a প্লাস বি দরকার, তাহলে এই সূত্রটা তোমরা ফেলবে। আবার ধরে নাও তোমার a প্লাস বি এর মান জানা আছে, a বির মান জানা আছে, তাহলে তোমার দরকার a মাইনাস বি, তাহলে এই সূত্রটা ফেলে দেবে।
তাহলে a প্লাস বি আর এ বির মান বসিয়ে দিলেই আমি a মাইনাস বি এর মানটা পেয়ে যাব। তো এই দুটো সূত্র আমাদের ভেদের অঙ্কতে প্রায় সময় প্রয়োগ করতে হয়। তো এই সূত্রগুলো খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা অঙ্কটাকে করি। তো দেখো এখানে এই সম্পর্কটা আমাদের দিয়ে দিয়েছে। তো এই সম্পর্কটাকে এবার আমরা কাজে লাগাবো। তাহলে এখানে লিখবো 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ভেদ xy। এবার এই ভেদ চিহ্নটা আমরা তুলে দেবো। তুলে দিলে আমাদের কি করতে হবে, একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। ডান দিকের রাশিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে সেই ধ্রুবকটাকে ধরে নাও কে, কে এক্স ওয়াই। তাহলে এখানে লিখে দেবে অবশ্যই কে হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার বন্ধুরা আমরা দুদিকে বর্গ করব, ঠিক আছে, বর্গ করে পাই। যদি বর্গ করো তাহলে কি হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার আমি এখানে বলে দিই, এই রাশিটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, যেটা আমরা এক্ষুনি পেলাম। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। আচ্ছা এবার এই 1 নম্বর সমীকরণটাকে আমরা বর্গ করছি, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটার বর্গ করছি। তাহলে এইভাবে লিখবো। আর এখানে kxy হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা কি পাচ্ছি, 2x স্কোয়ার। এইবার আমরা বন্ধুরা এই আমরা যে এখানে প্লাস দেখতে পাচ্ছি না, এই সূত্রটা এবার আমরা ব্যবহার করব। তো দেখো এখানে 2x স্কোয়ারের কাজ a করছে আর 3y স্কোয়ারের কাজ b করছে। তাহলে এখানে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু b, অর্থাৎ 4 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইকুয়ালস টু এখানে কত হচ্ছে, কে স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে কে রো স্কোয়ার হবে, এক্স এরও স্কোয়ার হবে, ওয়াই রো স্কোয়ার হবে। এবার বন্ধুরা এখান থেকে আমরা কি পাচ্ছি, এটার হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি 4 দুগুণে 8, 3 8 24। তাহলে 24 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবার এই রাশিটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসবো। 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর মাইনাস হয়ে যাচ্ছে 24 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার বন্ধুরা এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বন্ধুটা কমন যাচ্ছে, তাই না? তো এখানে আমরা কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে এখান থেকে কে স্কোয়ার আর এখান থেকে পড়ে থাকবে 24। তাহলে যেটা কমন নিলাম সেটাকে এখানে লিখলাম। এইবার আমরা কি করব, এই স্কোয়ারটাকে তুলে দেব। তুলে দিলে ডান দিকে যে রাশিটা থাকছে না, এই রাশিটা পুরোটার বর্গমূল হয়ে যাবে। আর এখানে অবশ্যই একটা প্লাস মাইনাস হবে, হ্যাঁ। তাহলে এই ধ্রুবকটাকে আলাদাভাবে বর্গমূলে রাখলাম, আর এই রাশিটাকেও, যেটা চল সংখ্যা, তো সেটাকেও আলাদা করে বর্গমূলের ভেতরে রাখলাম। এবার এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের বর্গমূল কত হবে, দেখো তোমরা কিন্তু শিখেছো এই ধরনের অঙ্ক। ধরো তোমার কাছে এখানে 2 স্কোয়ার দেওয়া আছে, তাহলে এর অর্থ হচ্ছে বর্গমূলের ভেতরে দুখানা 2, তার মানে বর্গমূল করলে আমরা একটা 2 পাবো। তো এখানে এক্স স্কোয়ার মানে দুটো এক্স আছে, তাহলে বর্গমূল করলে একটা এক্স পাবো, আর দুটো ওয়াই আছে তার মানে একটা ওয়াই পাবো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বর্গমূল হচ্ছে এক্স ওয়াই। তো নেক্সট স্টেপে আমরা এটাকে লিখবো 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই। আর এই যে ধ্রুবকটা দেখতে পাচ্ছ, তো এটা একটা ধ্রুবক, কিন্তু কে যেহেতু ধ্রুবক তাহলে এই রাশিটাও ধ্রুবক হবে, কারণ এখানে তো আর এক্স ওয়াই নেই। এক্স আর ওয়াই বাদ দিয়ে যা কিছু থাকে সেটাকে আমরা কি বললাম, ধ্রুবক বললাম। তো এই অর্থে এটা একটা ধ্রুবক। তো এই ধ্রুবকটা যেহেতু একটা জটিল ধরনের ধ্রুবক, তাই না, দেখে মনে হচ্ছে খুব জটিল, তো এই ধ্রুবকটাকে তোমরা একটা অন্য ধ্রুবক ধরে নাও এম। ঠিক আছে, এমও একটা ধ্রুবক। তো এখানে আমরা লিখে নেব এম হচ্ছে কি, এম হচ্ছে অশূন্য ধ্রুবক, যার মানটা হচ্ছে প্লাস মাইনাস রুট কে স্কোয়ার মাইনাস 24। এটা অবশ্যই এখানে লিখে দেবে। তাহলে বন্ধুরা এই যে আমরা সমীকরণটা পেলাম, এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। এবার বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পেরেছো কেন আমি এই প্লাসের সূত্র থেকে মাইনাসের সূত্রে আমরা ফেললাম, কেন এই প্লাসটা থেকে মাইনাস বার করলাম। দেখো হয়তো বুঝতে পেরেছো,
এইটা বার করার ফলে আমরা পেলাম 2x² - 3y²। আর এখানে পেলাম, জানি যেটা 2x² + 3y² = kxy। এখন এই দুটো সমীকরণকে, মানে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ দুটোকে যদি আমি সমাধান করি, তাহলে x আর y এর মধ্যে আমি সম্পর্কটা পাবো। ঠিক আছে? তো আমরা এখানে সমাধান করব। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ দুটোকে আমরা যোগ করে দেব। ঠিক আছে? তো যোগ করব আমরা 1 + 2। এই অঙ্কটাকে কিন্তু তোমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করবে। তাহলে এবার 1 নম্বর সমীকরণে কি আছে? 2x² + 3y² = kxy। আর 2 নম্বর সমীকরণে আছে 2x² - 3y² = mxy। এবার আমরা যদি যোগ করি, তাহলে এখানে +3y² - 3y² কেটে গেল। তাহলে দুটো x² যোগ করলে কত হবে? 4টে x²। আর এখানে দেখো kxy আছে আর প্লাস mxy আছে, আমরা যোগ করছি। এরপর আমরা এখানে লিখব 4x² আর এখান থেকে কি কমন যাচ্ছে? দেখো xy কমন যাচ্ছে, তাই না? তাহলে কি পড়ে থাকবে? k পড়ে থাকবে আর m পড়ে থাকবে, আর এখানে xy আছে, কমন নিয়ে নিলাম। এবার এই 4টা তো ধ্রুবক, তো এই 4টাকে ডান দিকে নিয়ে এসে সব ধ্রুবকগুলোকে একসাথে রেখে দাও। তাহলে এখানে কি হবে? k + m/4, এটা পুরোটাই হচ্ছে ধ্রুবক, ইন্টু এখানে কত আছে? এখানে আছে xy, এখানে আছে xy। এবার বন্ধুরা এখান থেকে একটা x কেটে গেল, এখানে একটা x কেটে গেল। তাহলে এবার আমরা যেটা পেলাম সেটা হলো x = k + m/4 * y। তো বন্ধুরা দেখো, এই k + m/4 এটা তো একটা ধ্রুবক। তো এই ধ্রুবকটা একটা জটিল ধ্রুবক, দেখে মনে হচ্ছে খুব একটা জটিল। তো এই ধ্রুবকটাকে আমরা আরেকটা ধ্রুবক ধরে নিতে পারি। ঠিক আছে? যেহেতু এটা ধ্রুবক, তাহলে আমরা সেখানে আরো একটা ধ্রুবক ধরে নিতে পারি। তাহলে এবার ধরে নেব, অতএব x ধরে নাও p, তো p ধরে নাও, তাহলে py। pটা হচ্ছে এখানে একটা ধ্রুবক, অশূন্য ধ্রুবক, যার মানটা হচ্ছে k + m/4। ভেদের অঙ্কতে কিন্তু আমরা এগুলো করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে x এর মান আমি পেয়ে গেলাম। এইবার বন্ধুরা আমরা যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা করব। দেখো, আমাদের এইটা যেহেতু সরল ভেদ প্রমাণ করতে বলেছে, তাহলে এই রাশিটাকে এই রাশিটা দিয়ে ভাগ করব, আর এই ভাগফলটার মান আমি ধ্রুবক দেখাবো। ধ্রুবক দেখালেই প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন এই রাশিটাকে এই রাশিটা দিয়ে ভাগ করব। এবার এখন 9x⁴ + 4y⁴ / x²y²। এবার এই যে সম্পর্কটা আমরা পেলাম না, এই সম্পর্কটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিতে পারি নাম। এবার এখানে x এর মান আমরা কি দেখতে পাচ্ছি? py। তাহলে এখানে যেখানে যেখানে আমরা x দেখব এই জায়গায়, সেখানে এই মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? 9, x এর জায়গায় লিখব py। এবার x এর পাওয়ার 4 ছিল, তাহলে এখানে 4 দেব, প্লাস 4y⁴ এখানে x² আছে, অর্থাৎ py এর হোল স্কোয়ার ইন্টু y²। এরপর নেক্সট স্টেপ, এখানে সূচকের নিয়ম বলছে যে ab এর পাওয়ার হোল m হলে এটার জায়গায় আমরা লিখতে পারি a এর পাওয়ারও m আর b এর পাওয়ারও m। তোমরা ক্লাস 9 লেভেলে এটা শিখেছো। তাহলে এই হিসাবে py এর পাওয়ার যদি 4 হয়, তাহলে আমি কি লিখবো? p এর পাওয়ারও 4 আর y এর পাওয়ারও 4, প্লাস 4y⁴ ডিভাইডেড বাই p স্কোয়ার ইন্টু y²। এই নিয়মটা প্রয়োগ করলাম, ইন্টু y²। আচ্ছা বন্ধুরা দেখো তো, এবার উপর থেকে কি কমন যাচ্ছে? y⁴ কমন যাচ্ছে, তাই না? তাহলে পরে থাকছে 9p⁴ প্লাস 4 ডিভাইডেড বাই, এখানে দেখো y²। তো y⁴ লিখতে পারি, কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তো এখানকার y এর পাওয়ার 2, এখানকার y এর পাওয়ার 2, তাহলে গুণ করলে 2 + 2 পাওয়ার দুটো যোগ হবে। যোগ হয়ে কত হবে? 4 হবে, ইন্টু p²। এবার y⁴ কেটে গেল। এবার বন্ধুরা ভালো করে দেখো, এখানে কি আর xy আছে? দেখো আমরা এইটা পেলাম। এবার এখানে দেখো x বা y কোনোটাই কিন্তু এখানে নেই, তার মানে এই রাশিটা কি হলো? এটা হয়ে গেল একটা ধ্রুবক। ঠিক আছে? এটা হয়ে গেল একটা ধ্রুবক। তাহলে এবার লিখবো এটা হচ্ছে একটা ধ্রুবক।
এবার আমরা লিখবো যেটা পেলাম 9y টু the 4 x to the 4 plus 4y to the 4 by x square y square equals to ধ্রুবক। অতএব আমরা লিখতে পারি দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি যে এই দুটো রাশির মধ্যে কি সম্পর্ক আছে, সরলভেদ সম্পর্ক, এবং সেটাও তোমাদের আমি করে দেখিয়ে দিচ্ছি কেন সরলভেদ। তো এই ধ্রুবকের সাথে এই সংখ্যাটাকে গুণ করো, আর এই গুণ হচ্ছে এখানে, তাহলে গুণ করে দাও। এবার বন্ধুরা এই ধ্রুবকটাকে যদি আমি তুলে দিই তাহলে এই ইকুয়ালস টু চিহ্নটা আবার ভেদ চিহ্ন হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। বন্ধুরা পরের প্রশ্ন 7 দাগের 3, এই অঙ্কটা তোমাদের করণী থেকে দেওয়া হয়েছে। এখানে বলেছি x হচ্ছে √5 + 1 বাই √5 - 1 ও xy = 1 হলে এই রাশিটার মান কত? বন্ধুরা এই অঙ্কটা কিন্তু পরিবর্তন করে দিতে পারে। তো পরিবর্তন করে কিভাবে দিতে পারে অঙ্কটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের। যদি x = √5 + 1 বাই √5 - 1 এবং y = √5 - 1 বাই √5 + 1 হলে এটা আমাদের মানে কত সেটা বার করতে দেবে এভাবে, ঠিক আছে? এটা কত হবে, অর্থাৎ এইভাবে দিতে পারে। এখানে আমরা কি পরিবর্তন করলাম দেখো, এখানে xy দিয়ে দিয়েছে, মূল অঙ্কটাতে xy দিয়েছে আর x এর মান দিয়েছে। তো এইটা এইভাবে না দিয়ে x এর মান দিয়ে দিতে পারে, y এর মান দিয়ে দিতে পারে, আর এই রাশিটার মান চাইতে পারে। তো এই দুভাবে হতে পারে। তো বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে অর্থাৎ এই রাশিটার মান বার করতে গেলে তোমাদের দুটো জিনিসের দরকার, এবং সেই দুটো জিনিস কি কি? একটা হচ্ছে x + y আর একটা হচ্ছে xy। তো এই দুটো রাশির মান তুমি যদি বার করতে পারো তাহলেই কিন্তু এই অঙ্কটা খুব সহজেই করে নিতে পারবে। তাহলে এখন আমাদের এটাই এই অঙ্ক আমাকে কিভাবে করতে হবে, আমাদের এটা পরিষ্কার করে দিল যে x + y আর xy জানা থাকলে অঙ্কটা আমরা করতে পারবো। এবং কেন x + y আর xy এর মান কেন আমাদের জানতে হবে সেটাও একটু বুঝে নাও। দেখো আমাদের যেহেতু এই রাশিটার মান বার করতে হবে, তো এই রাশিটাকে আমি আগে করছি, এটা আমি ডান দিকে করছি, ঠিক আছে? খাতার দুটো অংশ এখানে করে নাও, যে একটা বাঁ দিকে একটা ডান দিক। তো দুটো অংশের মধ্যে তুমি এই অংশটাতে ডান দিকের অংশটাতে এইটাকে একটু সরল করে নাও, এবং সেটা কিভাবে করবে দেখো, এখানে 5x² আছে, এটা 5y² আছে, তো এই দুটোকে একসাথে রাখো। যেহেতু এই রাশিটার মান বার করতে হবে তাই এইটাকেই আমি একটু আগে সরল করে নিচ্ছি। এবার এখান থেকে দেখো এই দুটো রাশির মধ্যে থেকে কি কমন যাচ্ছে বন্ধুরা, দেখো 5 কমন যাচ্ছে, তাই না? তাহলে কি পড়ে থাকছে x² আর এখান থেকে y², আর এই রাশিটা যা আছে আমি এখানে একই রাখলাম। এবার বন্ধুরা আমাদের একটা সূত্র ফেলতে হবে। x এর কাজ যদি a করে, y এর কাজ যদি b করে, তাহলে আমরা একটা সূত্র জানি যে a² + b² এর সূত্র হয় a + b² - 2ab। তাহলে x এর কাজ কে করছে? x এর কাজ a করছে, ঠিক আছে? তাহলে এখানে এটাকে ভাবো a, তাহলে সূত্র হচ্ছে a + b² - 2ab। আর অবশ্যই কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই 5টা পুরোটা x² + y² এর সাথে গুণ আছে, তার মানে x² + y² এর জায়গায় তো আমি এটা লিখলাম, তাহলে এই পুরোটার সাথেই কিন্তু 5 গুণ থাকবে, ঠিক আছে? অনেকেই তোমরা ভুল করে এটাকে এইভাবে করে ফেলো যে 5x + y, সূত্র তো তোমরা ঠিক ফেলো কিন্তু এই রকম করে লিখে দাও, এই রকম করে। তো এরকম করে লিখলে কি অসুবিধা হচ্ছে, ভুলটা কোথায়? এটা ভুলটা হচ্ছে এখানেই যে 5-এর সাথে এটা গুণ হচ্ছে, 2-এর সাথে কিন্তু এর গুণটা হচ্ছে না। কিন্তু এখানে কি আছে, 5-এর সাথেও গুণ হচ্ছে, আর 5-এর সাথে x + y² গুণ হচ্ছে, আবার 5-এর সাথে 2xy ও গুণ করতে হবে বা হচ্ছে। তো দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে। তুমি যখন এইভাবে লিখছো তো শুধু বোঝাচ্ছে 5-এর সাথে এই সংখ্যাটা গুণ, আর এইভাবে লেখার অর্থ হচ্ছে x + y² এর সাথেও 5 গুণ আছে আর 2xy এর সাথেও 5টা গুণ আকারে আছে। তো খুব কেয়ারফুলি তোমরা কিন্তু সূত্রটা ফেলবে, আর এখানে কিন্তু ব্র্যাকেটটা অবশ্যই দেবে -3xy। এবার এটাকে তোমরা গুণ করে দাও, তাহলে 5 × x + y² হচ্ছে, আর এখানে 5 দিয়ে 2কে গুণ করলে 10,
10xy মাইনাস 3xy। এবার বন্ধুরা 10টা 3xy 10xy আর 3টে xy যদি আমরা যোগ করি কত পাবো? যোগ কেন হবে? কারণ দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই যোগ করব। আর এখানে বড় সংখ্যা 10xy আছে তাই এর আগে মাইনাস চিহ্ন আছে বলে মাইনাস দেবো। তো মাইনাসে মাইনাসে প্লাস হয় অর্থাৎ 13টা xy, 10টা xy আর 3টে xy, 13টা xy। এবার বুঝতেই পারছো এই রাশিটা থেকে আমরা এটা পেলাম, অর্থাৎ এই রাশিটার সমান। তাহলে এই রাশিটার মান বার করতে গেলে আমাকে যেটা দরকার সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান দরকার আর এক্স ওয়াই এর মান দরকার। আচ্ছা, এখানে এক্স ওয়াই এর মান তো দিয়ে দিয়েছে, তাহলে এখানে বসিয়ে দেবো, কিন্তু এক্স প্লাস ওয়াই তো দেয়নি, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াইটা বার করতে হবে। এবার বন্ধুরা দেখো, যখন অঙ্কটা এইভাবে দেবে তখন তোমাদের এক্স ওয়াই দেওয়াই আছে, তাহলে তোমাদের এক্স প্লাস ওয়াই বার করতে হবে, এক্স প্লাস ওয়াই। কিন্তু এক্স প্লাস ওয়াই বার করতে গেলে ওয়াই তো দরকার, তাই না? ওয়াই এর মান লাগবে, তো ওয়াই এর মান এখানে দেয়নি। তো সবার প্রথম কাজ হচ্ছে এখানে ওয়াই এর মানটা বার করা। ওয়াই এর মান বেরিয়ে গেলে তারপর আমরা এক্স প্লাস ওয়াইটা বার করব। আর যদি অঙ্কটা এইভাবে দিত, তাহলে এক্স আর ওয়াই এর মান দিয়ে দিয়েছে, তাহলে এক্স আর ওয়াই কে যোগ করব, তাহলে এক্স প্লাস ওয়াই পেয়ে যাব। আর তারপর এক্স আর ওয়াই কে গুণ করব, আমরা এক্স ওয়াই পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে। তাহলে এখন আমরা বার করব ওয়াই এর মান, তারপর এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 1 দেওয়া আছে, এটা প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে। এবার এখান থেকে আমরা কি লিখবো? ওয়াই ইকুয়ালস টু 1/x। এবার 1/x এর মানে কি বন্ধুরা বোঝার চেষ্টা করো। 1/x এর মানে হচ্ছে x এর উল্টো। ঠিক আছে, যেমন ধরো 2 এর অর্থ কি? 2 এর অর্থ 2/1, তাহলে 1/2 এর অর্থ কি? 1/2 এর অর্থ হচ্ছে 2 এর উল্টো। ঠিক আছে, 2/1 এর উল্টো 1/2। তাহলে 1/x এর x এর নিচে 1 আছে, তাহলে 1/x মানে কি? x এর উল্টো। তাহলে এই দিকটাকে যদি আমি উল্টে দিই তাহলে এই দিকটাকেও তো উল্টাতে হবে, এটা তো সমীকরণ, তাই না? এটা সমীকরণ। তাহলে x এর মান যদি √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 হয়, তাহলে 1/x এর মান কি হবে? এই রাশিটার উল্টোটা হবে, অর্থাৎ √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এটা হচ্ছে y এর মান, এবং সেই মানটাই কিন্তু আমি এখানে দিয়েছিলাম, দেখো। ঠিক আছে, তাহলে y এর মান পেয়ে গেলাম। এবার আমরা x প্লাস ওয়াই বার করব, x প্লাস ওয়াই। তাহলে x এর মানটা আমরা বসিয়ে দিই, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর y এর মানটা বসিয়ে দিই √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এবার বন্ধুরা এখানে আমরা লসাগু করব। দেখো এখানে এই রাশিটা √5 মাইনাস 1 আছে, এই রাশিটা √5 প্লাস 1 আছে, তাহলে লসাগু করলে কি হবে? √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। এবার বন্ধুরা এই যে লসাগুটা আমরা পেলাম, এই লসাগুকে আমাদের কি করতে হয়? এই রাশিটা দিয়ে ভাগ করতে হয়, তাই না? যেমন আমি তোমাদের দেখাচ্ছি, 2/3 প্লাস 5/4, তাহলে লসাগু 3 আর 4 12 হয়। তাহলে নিয়ম কি? এবারে এই 12কে এই নাম্বারটা দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলে কি হয়? ভাগফল কত হলো? 4। এই ভাগফলের সাথে উপরের সংখ্যাকে গুণ করতে হয়। 4 দুগুণে কত হলো? 8, প্লাস এই 4 দিয়ে 12কে ভাগ করব, তাহলে কত হলো? ভাগফল 3। এই ভাগফলের সাথে উপরের সংখ্যাকে গুণ করতে হয় 15। এই নিয়মেই কিন্তু আমি এখানে করছি। এই রাশিটাকে এই রাশিটা দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করো। √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1কে তোমরা ভাগ করছো কত দিয়ে? √5 মাইনাস 1 দিয়ে। তো √5 মাইনাস 1 দিয়ে যদি ভাগ করো, এটা কেটে গেল, ভাগফল থাকলো √5 প্লাস 1। তো √5 প্লাস 1 এর সাথে এই √5 প্লাস 1কে আমি গুণ করব, তো একই জিনিস হচ্ছে, তো √5 প্লাস 1 দুবার হচ্ছে, তো এটাকে হোল স্কয়ার লিখতে পারি। একইভাবে এবার এই লসাগুকে √5 প্লাস 1 দিয়ে ভাগ করব, √5 প্লাস 1 দিয়ে। ঠিক আছে, তো √5 প্লাস 1 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এই প্লাস 1টা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে ভাগফল থাকছে √5 মাইনাস 1। তাহলে তার সাথে আবার √5 মাইনাস 1কে গুণ করব, অর্থাৎ √5 মাইনাস 1 এর হোল স্কয়ার হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, এইবার আমি তোমাদের একটা সূত্র এখানে লিখে দিচ্ছি, যে সূত্রটা করণীতে প্রায় সময় প্রয়োগ হয়। ঠিক আছে, তো সেই সূত্রটা যদি সরাসরি মনে রাখতে পারো তাহলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। সেই সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করবো। দেখো √5 এর কাজ যদি a করে আর 1 এর কাজ যদি b করে, তাহলে এখানে কি আছে? a প্লাস বি হোল স্কোয়ার।
আর এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, মানে এই সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে তার সূত্র কি হবে? 2 ইন্টু a স্কোয়ার, a মানে এর কাজ কে করছে √5, তাহলে √5 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এর কাজ করছে 1, তাহলে 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই এখানে যে সূত্রটা আছে সেই সূত্রটা কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এবং এই সূত্রটা কি হয়? এই সূত্রটা হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা সেটা জানোই। তাহলে এখানে √5 এর কাজ a করছে, 1 এর কাজ b করছে, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে তার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এখানে একটু সরল করে নিই। √5 এর স্কোয়ার, দেখো √5 এর স্কোয়ারের অর্থ হচ্ছে √5 ইন্টু √5, অর্থাৎ √25, 5 ইন্টু 5 25, অর্থাৎ 25 এর বর্গমূল 5 হয়। তাই √5 কে স্কোয়ার করলে আমরা 5 পাচ্ছি, প্লাস 1 স্কোয়ার মানে 1, আর এখানে 5 মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 6/4। তাহলে দেখো 2 থেকে এখানে কেটে গেল 2, আর 2 দিয়ে 6 কাটলে 3, অর্থাৎ x প্লাস y এর মান আমরা পেলাম 3, x প্লাস y এর মান পেলাম 3, আর x আর y এর মান মানে x y অর্থাৎ x y এর গুণফল 1, এটাতে দিয়ে দিয়েছে। এবার আমরা এই মানগুলো এখানে প্রয়োগ করব। তাহলে 5 ইন্টু x প্লাস y এর মান 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 13 ইন্টু 1, এখানে লিখে দেবো যেহেতু x প্লাস y ইকুয়ালস টু 3 আর xy ইকুয়ালস টু 1, ঠিক আছে। এরপর আমরা এখানে সরল করে নিই। 5 ইন্টু 3 এর স্কোয়ার মানে 9 মাইনাস 13 কে 13, অর্থাৎ নেক্সট স্টেপে লিখবো 5 নং কত 45 মাইনাস 13, এবার 45 থেকে 13 বাদ দিলে কত হবে? এখানে 2 আর এখানে হচ্ছে 3, তাই তো? তাহলে 32, তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 7-4, এখানে বলছে যদি স্কোয়ার রুট এপি প্লাস স্কোয়ার রুট বি কিউ প্লাস স্কোয়ার রুট সি আর ইকুয়ালস টু স্কোয়ার রুট এ প্লাস বি প্লাস সি ইন্টু পি প্লাস কিউ প্লাস আর হয়, তবে দেখাও যে এ বাই পি ইকুয়ালস টু বি বাই কিউ ইকুয়ালস টু সি বাই আর। তো বন্ধুরা আমরা এখানে একটু উল্টোভাবে প্রমাণটা করব। আমাদের যেহেতু এই সম্পর্কটা দিয়ে দিয়েছে আর প্রমাণ করতে বলেছে এটা, তাহলে এইটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে এইটাকে আমরা যদি সত্য ধরে নিই, তাহলে সেইটাকে সত্য ধরে এইটাকেও আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে। এটা বিপরীত ক্রমে প্রমাণ করা বলে। যেমন ধরে নাও যদি a ইকুয়ালস টু যদি b হয়, তাহলে b ইকুয়ালস টু a হবে। তো আমি যেহেতু বলছি এই দুটো সমান আর এখান থেকে আমাদের এইটা প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এইটাকে সত্য ধরে আমরা যদি এইটাকে প্রমাণ করতে পারি যে এই দুটো সমান, তাহলেও কিন্তু প্রমাণিত হয়ে যাবে। এইভাবেও আমরা অঙ্কটাকে প্রমাণ করতে পারি। এখন যদি আমরা এইটাকে সরাসরি ধরে এইটাকে যদি প্রমাণ করতে চাই, তাহলে অঙ্কটা কিন্তু একটু জটিল হয়ে যাবে। তো আমি সেটা করতে চাইছি না, যেহেতু এটা 3 নম্বরের অঙ্ক, তাহলে সেই 3 নম্বরের মতোই আমরা অঙ্কটাকে করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে ধরে নেব, আমরা এখানে ধরি, ঠিক আছে, এখানে ধরি a বাই p ইকুয়ালস টু b বাই কিউ ইকুয়ালস টু c বাই r, এই প্রত্যেকটা অনুপাত k এর সমান ধরে নিচ্ছি, k এর সমান ধরলে, আচ্ছা এখানে তো আমি লিখেইছি ধরি, তাহলে এখানে লেখার দরকার নেই। এবার এখানে আমরা প্রত্যেকটা রাশিকে আমরা এখানে আলাদা আলাদা করে বার করে নেব। c বাই r ইকুয়ালস টু k, তাহলে c এর মান কি বেরোবে? c এর মান বেরোবে k r। একইভাবে আমরা এখানে লিখব b বাই কিউ ইকুয়ালস টু k, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি b এর মান k কিউ, আর a বাই p ইকুয়ালস টু k, তাহলে এখান থেকে পাচ্ছি a ইকুয়ালস টু p k। আচ্ছা, তাহলে এর মান p কে, b এর মান q কে, আর c এর মান r কে। এই যে তিনটে মান আমি পেয়ে গেছি। এবার এই অঙ্কতে আমরা এটাকে বাম পক্ষ ধরবো আর এই অংশটাকে ডান পক্ষ ধরবো। আর বাম পক্ষ আর ডান পক্ষ আমরা সমান প্রমাণ করার চেষ্টা করব, মানে সমান এখানে আসবে, সমান আসলে তবেই প্রমাণিত হবে। তাহলে এবার লিখবো এখন বাম পক্ষ, অর্থাৎ স্কোয়ার রুট এপি প্লাস স্কোয়ার রুট বি কিউ প্লাস স্কোয়ার রুট
CR। এবার বন্ধুরা এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে স্কোয়ার রুট এ এর মান দেখো PK আছে, তাই না? তাহলে এর জায়গায় লিখবো PK, আর এখানে আর একটা P আছে, তাহলে ইন্টু P, প্লাস B এর মান হচ্ছে QK বা KQ ইন্টু আর একটা Q আছে। একইভাবে C এর মান KR ইন্টু R। এবার দেখো এখানে দুটো করে P আছে, তাহলে একটা P বাইরে বেরিয়ে যাবে বর্গমূলের, আর Kটা ভিতরে থাকবে। একইভাবে এখানে দুটো Q আছে, তাহলে একটা Q বাইরে বেরোবে আর Kটা ভিতরে থাকবে, তাহলে Q লিখবো বাইরে আর Kটা ভিতরে থাকবে। আর এখানে Rটা বাইরে থাকবে আর Kটা ভিতরে থাকবে। এবার বন্ধুরা সব জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি রুট K আছে, তাই না? তাহলে স্কোয়ার রুট Kটাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে P প্লাস Q প্লাস R। তাহলে এটা থেকে আমরা কি পেলাম? বাম পক্ষ থেকে এই জিনিসটা পেলাম। এবার আমরা ডান পক্ষ লিখব। তো ডান পক্ষ থেকে কি আছে? স্কোয়ার রুট A প্লাস B প্লাস C ইন্টু P প্লাস Q প্লাস R। তো এখানেও বন্ধুরা আমরা A B C এর মানগুলো বসিয়ে দিই। তো এর মান PK প্লাস B এর মান QK প্লাস C এর মান RK বা KR বসিয়ে দিলাম, আর এখানে যা আছে সেটাকে লিখব। তো বন্ধুরা এবার কি দেখতে পাচ্ছ তোমরা? এবার তোমরা দেখতে পাচ্ছ কে কমন যাচ্ছে, তাই না? তো কেটাকে কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটের ভেতরে থাকে P প্লাস Q প্লাস R, এখানে আরও একটা P প্লাস Q প্লাস R। এবার বর্গমূলের ভেতরে এই সংখ্যাটা দুবার আছে, তার মানে বর্গমূল থেকে বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ হবে P প্লাস Q প্লাস R, আর এখানে রুট কেটা থেকে যাবে, তাই তো? এবার দেখো বাম পক্ষ থেকে যেটা পেয়েছিলাম ডান পক্ষ থেকে সেই জিনিসটাই আমরা পেলাম, অর্থাৎ এখানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এইবার তোমাদের একটা কথা লিখতে হবে এখানে। অতএব এটা প্রমাণিত হলো যে ইকুয়ালস টু B বাই কিউ ইকুয়ালস টু C বাই R হলে AP স্কোয়ার রুটের ভেতরে AP প্লাস স্কোয়ার রুটের ভেতরে BQ প্লাস স্কোয়ার রুটের ভেতরে CR, এটা সমান হবে A প্লাস B প্লাস C ইন্টু P প্লাস Q প্লাস R। সুতরাং আমরা লিখতে পারি, আমরা বলতে পারি বিবৃতিটি বিপরীত ক্রমে মানে এইটা যদি সমান হয় তাহলে এই অংশটা সমান হবে, ঠিক আছে? এইটা যদি সমান হয় তাহলে এই অংশটা সমান হবে। বিবৃতিটি বিপরীত ক্রমেও সত্য, অর্থাৎ স্কোয়ার রুট AP প্লাস স্কোয়ার রুট BQ প্লাস স্কোয়ার রুট CR ইকুয়ালস টু A প্লাস B প্লাস C ইন্টু P প্লাস Q প্লাস R হলে A বাই P ইকুয়ালস টু B বাই Q ইকুয়ালস টু C বাই R হবে। তাহলে প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা পরের দাগের অঙ্ক 8-এর দাগের 1, অঙ্কতে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো দেখো বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো সবার প্রথমে জানতে হবে সংযোজন প্রক্রিয়া কি। সংযোজন প্রক্রিয়া কি? তো আমি এখানে তোমাদের একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো নাও তোমার কাছে দুটো অনুপাত দেওয়া আছে, একটা 2/5 আর একটা হচ্ছে 4/5,
10। দেখো প্রকৃতপক্ষে এই দুটো অনুপাত কিন্তু সমান, কারণ 4/10কে তোমরা যদি কাটাকুটি করো তাহলে কি পাবে? 2/5ই পাবে। তাহলে আমরা এখানে দুটো সমান অনুপাতকে নিয়ে নিয়েছি, 2/5 = 4/10। এখন এই অনুপাতের প্রথম পদ আর এই অনুপাতের যে প্রথম পদ উপরে, ঠিক আছে, উপরের যে পদ, এই দুটো পদকে যদি আমরা যোগ করি তাহলে আমরা নতুন একটা পদ পাবো 2 + 4 মানে 6। আর এখানে 5 আর 10কে যদি যোগ করি তাহলে আমরা পাবো 5 + 10। এবার তোমরা যদি এই দুটোকে যোগ করে যেটা পাচ্ছ সেটা কত হচ্ছে? 6/15। এবং যদি কাটাকুটি করো তাহলে কি পাবে? 3 দিয়ে কাটো তাহলে 2/5। তাহলে যেটা পাচ্ছ এই অনুপাতের সমান পাচ্ছ। অর্থাৎ আমরা লিখতেই পারি যে 2/5 = 4/10 মানে 2 + 4/5 + 10। এবার এই অংশটা আমি এখানে মুছে দিচ্ছি। এবার এখানে আমি কি করলাম? এখানে আমি করলাম কি, প্রথম অনুপাতের লব আর দ্বিতীয় অনুপাতের লব, উপরের অংশটাকে লব বলি, তো লব আর লবকে আমরা যোগ করলাম, আর হর আর হরকে অর্থাৎ নিচের অংশের দুটোকে যোগ করলাম। এর ফলে যে অনুপাতটা আমরা পেলাম সেই অনুপাতটা কিন্তু আর কিছুই না, এই অনুপাতের সাথে বা এই অনুপাতের সাথে সমান হলো। তো এইভাবে যেটা আমরা করলাম সেটাকে আমরা বলি সংযোজন প্রক্রিয়া। তো সংযোজন প্রক্রিয়ায় আমরা কি করি? অনুপাতগুলোর উপরের পদগুলোকে আমরা যোগ করি, ডিভাইড দিয়ে নিচের পদগুলোকে যোগ করি। এতে এই যে মানটা পেলাম এই মানটা কিন্তু নতুন রকমের, মানে নতুন দেখতে হয়। মানে যেমন এখানে কত হলো? 6/15 দেখতে হলো নতুন, কিন্তু এইটা প্রকৃতপক্ষে এইটা বা এইটা, এই যে অনুপাত দুটো আমাদের এখানে দেওয়া আছে, এই দুটো অনুপাতের কিন্তু এটা সমান হয়। অর্থাৎ সংযোজন প্রক্রিয়ায় অনুপাতগুলোর মান একই থাকে। সংযোজন করে এই যে অনুপাতটা পেলাম এই অনুপাতের মানটা কিন্তু এই অনুপাত আর এই অনুপাতের সমান হয়, অর্থাৎ অনুপাতের সাথে একই থাকে কিন্তু একটু দেখতে আলাদা হয়। তো আমরা এই অঙ্কটা করতে গেলে সংযোজন প্রক্রিয়ার সাহায্য নেব। আচ্ছা, এইবার আমরা এটাকে দুটো অংশে এরকমভাবে দেখাবো। এখানে আমাদের দুবার সংযোজন করতে হবে, ঠিক আছে? অঙ্কটা করতে গেলে দুবার সংযোজন করতে হবে। তো এই জিনিসটা যেটা আমাদের এখানে দিয়ে দিয়েছে এটাকেই আমি দুবার লিখবো, একবার এদিকে একবার এদিকে। তোমাদের খাতায় যদি না জায়গা থাকে তোমরা অবশ্যই একটা উপরে, একবার উপরে করবে আর একবার নিচে করবে, পরপর করবে। তো এটাকে সবার প্রথমে আমি লিখে নিলাম, এখানেও লিখবো একই জিনিস। এবার বন্ধুরা আমরা প্রথমে কি করব? এই অনুপাতগুলোকে সরাসরি সংযোজন করে দেব, ঠিক আছে? সংযোজন এখানে করব। এখানে লিখব সংযোজন করে পাই প্রতিটি অনুপাতের মান, সংযোজন করে পাই প্রতিটি অনুপাতের মান, মানে এই প্রত্যেকটা অনুপাতের মান আমরা কি পাবো সেটা এখানে বার করছি। প্রতিটি অনুপাতের মান সমান সমান। তাহলে এখানে উপরের পদগুলোকে আমরা যোগ করে দিই। তাহলে x² - yz প্লাস y² মাইনাস zx প্লাস z² মাইনাস xy ডিভাইডেড বাই নিচের পদগুলোকে যোগ করব a প্লাস b প্লাস c। এবার দেখো আমরা যোগ করে কি পাচ্ছি? তাহলে স্কোয়ার অংশগুলোকে একসাথে রাখবো, মানে আগে রাখবো x² প্লাস y² প্লাস z², আর তারপরে লিখবো xy মাইনাস yz মাইনাস zx। এইভাবে একটু সাজিয়ে লিখলাম, ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। অর্থাৎ এই প্রত্যেকটা অনুপাতের মান এই রাশিটার সমান হলো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ। এবার এই অনুপাতগুলোকে আবার আমরা সংযোজন করব, কিন্তু তার আগে আমরা কি করব? এই পদের সাথে আমরা x গুণ করব আর এই পদের সাথে আমরা x গুণ করব। এর ফলে কিন্তু অনুপাতের মান কিন্তু পাল্টায় না। যেমন ধরো তোমার কাছে আছে 2/3, এখন এই অনুপাতে যদি 2 এর সাথে যদি আমি 5 গুণ করি আর 3 এর সাথে যদি 5 গুণ করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10/15। 10/15 আর কিছুই না, এই 2/3 এর সমান। কেন? তোমরা যদি 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, অর্থাৎ 2/3ই পেলাম। তাহলে কোনো সংখ্যা উপরে গুণ করলে আর নিচে গুণ করলে যে অনুপাতটা ছিল সেই অনুপাতটা কিন্তু একই থাকে, পাল্টায় না। তাই আমি এখানে কি করব? আমি এখানে এই অনুপাতের উপরের পদের সাথে x গুণ করব, নিচের পদের সাথেও x গুণ করব। এবার যদি বলো বন্ধুরা কেন করব? দেখো এখানে ax আছে না, তো
তো এই এক্সটাকে আনার জন্যই আমি এখানে এক্স দিয়ে গুণ করবো। তাহলে বলো তো এখানে কি দিয়ে গুণ করবো? দেখো এখানে একটু ভুল লিখেছি, এখানে বি হবে, এটা বি হবে। এখানে তাহলে কি দিয়ে গুণ করবো? ওয়াই দিয়ে, কারণ এখানে বি ওয়াই আছে আর এখানে সি আছে, তাই এখানে উপরে এবং নিচে জেড দিয়ে গুণ করবো। তাহলে এবার লিখবো প্রথম অনুপাতের উভয় পদের সঙ্গে, মানে উপরের এবং নিচে উভয় পদের সঙ্গে এ দ্বারা গুণ করি, দ্বিতীয় অনুপাতের উভয় পদের সঙ্গে বি দ্বারা গুণ করি এবং তৃতীয় অনুপাতের উভয় পদের সঙ্গে সি দ্বারা গুণ করি। তাহলে গুণ করলে এবার কি পাচ্ছি দেখি? তাহলে পাচ্ছি, দেখো এক্স দিয়ে যদি গুণ করি, এই রাশিটাকে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে কি পাবো? এক্স কিউব, মাইনাস এক্স এর সাথে ওয়াই জেড কে গুণ করলে কি পাবো? এক্স ওয়াই জেড, আর নিচেও এক্স দিয়ে গুণ করছি তাহলে এ এক্স। ঠিক আছে, একইভাবে আমরা এখানে এই রাশিটাকে যদি ওয়াই দিয়ে গুণ করি আর এখানেও যদি ওয়াই দিয়ে গুণ করি তাহলে কি পাবো? ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই বি ওয়াই। একইভাবে আমরা, এটা দেখাতে হবে না, ঠিক আছে, শুধু গুণটা তোমরা সরাসরি করে নিতে পারো। আর এখানে আমরা যদি উপরে এবং নিচে যদি জেড দিয়ে গুণ করি তাহলে কি পাবো? জেড কিউব, আর এখানে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই সি জেড। এবার বন্ধুরা এইবার আমরা সংযোজন করব। সংযোজন করলে কি হবে? এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এই তিনটে একসাথে যোগ হয়ে যাবে এবং এখানে যোগ আকারেই আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাই এইবারে আমরা সংযোজন করব। এবার লিখব সংযোজন করে পাই প্রতিটি অনুপাতের মান তার প্রতিটি অনুপাতের মান হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই উপরের পদগুলোকে যোগ করলাম এবং নিচের পদগুলোকে যোগ করব বি ওয়াই প্লাস সি জেড। এবার দেখো এখানে একটা এক্স ওয়াই জেড আছে, এখানে একটা এক্স ওয়াই জেড আছে, এখানে একটা এক্স ওয়াই জেড আছে। ধরো তোমাকে বলা হলো মাইনাস টু মাইনাস টু মাইনাস টু কত হবে? তাহলে মাইনাস সিক্স হবে, তাই না? কারণ মাইনাস 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 তিনটে দুইয়ের আগেই মাইনাস আছে, তাহলে চিহ্নটা মাইনাস হবে। মাইনাসে মাইনাসে আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। ঠিক আছে, এখানে মাইনাস মাইনাস প্লাস করতে হবে। আমরা এইভাবে বলতে পারি, অথবা মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে কত হবে? টু প্লাস টু প্লাস টু হবে, অর্থাৎ মাইনাস সিক্স হবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে যে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে কত হবে? তাহলে আমরা লিখব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, তিনটে এক্স ওয়াই জেড আছে, তাহলে যোগ করলে কত হবে? থ্রি এক্স ওয়াই জেড হবে ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এবার বন্ধুরা আমরা কি করব? দেখো এইটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দেবো। এবার প্রকৃতপক্ষে কি আছে? আমরা এই অনুপাতের প্রত্যেকটার মান এইটা পেলাম, আর এই অনুপাতের প্রত্যেকটার মান এটা পেলাম, কিন্তু প্রকৃতপক্ষে এই দুটো মান তাহলে তো সমান, তাই না? প্রত্যেকটা অনুপাতের মান এইটার সমান, আবার প্রত্যেকটা অনুপাতের মান এইটার সমান, তার মানে এই দুটো অনুপাত পরস্পর সমান। এখন 1 ইকুয়ালস টু 2 এটা আমরা জানি। অতএব আমরা কি লিখব? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ডিভাইডেড বাই ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা আগে 2 নম্বর সমীকরণটাকে লিখলাম, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এ প্লাস বি প্লাস সি। এখানে তোমরা দেখে নিতে পারো
দেখো a প্লাস বি প্লাস সি। এবার বন্ধুরা তোমাদের এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্রটা কি দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এক্সটাকে যদি তোমরা a ভাবো, তাহলে ওয়াইটাকে যদি বি আর জেডটাকে যদি সি ভাবো, তাহলে একটা সূত্র আছে। এই সূত্রটা তোমাদের এখানে মনে রাখতে হবে, a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা এখানে যদি প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, এই জায়গায় আমরা লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাই তো। দেখে নাও এ বি বিসি সি এ, তাহলে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ডিভাইডেড বাই নিচে যা আছে সেটাই লিখব, আর এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ প্লাস বি প্লাস সি। এবার এই পোর্শনটা কেটে গেল, তাহলে যেটা থাকছে, এবার আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে থাকছে এদিকে বাদিকে উপরে এইটা আর ডান দিকে নিচে এইটা, তাহলে এই দুটো কোনাকুনি গুণ হবে, অর্থাৎ গুণ করলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এখানে উপরে 1 থাকছে, তাহলে 1-এর সাথে এইটাকে গুণ করলে আমরা এই জিনিসটাই পাবো, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এইটাই আমাদের প্রমাণ করতে হবে, তো এটা প্রমাণিত হয়ে গেল। খুবই সহজ ছিল। বন্ধুরা পরের অঙ্ক 8-2, এই অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক। বলা হচ্ছে a বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইকুয়ালস টু 1 হলে আমাদের দেখাতে বলেছে a স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়ালস টু 0। দেখো বন্ধুরা এই অঙ্কটা আমরা করব, তো করতে গেলে আমাদের একটা জিনিসকে এখানে ব্যবহার করতে হবে, সেই জিনিসটা তোমাদের আমি একটু আগে থেকে বুঝিয়ে দিই। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে a প্লাস বি প্লাস সি এই রাশিটার সাথে তুমি গুণ করো এক্স প্লাস ওয়াই, বা এক্স প্লাস ওয়াই এর সাথে এ প্লাস বি প্লাস সি, এক্স প্লাস ওয়াই গুণ করো, তাহলে এইটাকে কিন্তু আমরা এইভাবেও গুণ করতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি কে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, এভাবে লেখাই যায়। তার মানে এবার আমি এক্স দিয়ে যখন এটাকে গুণ করব তখন এইভাবে লিখতে পারি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইন্টু সি অর্থাৎ সি এক্স, প্লাস এখানে ওয়াই ইন্টু এ প্লাস বি প্লাস ওয়াই ইন্টু সি অর্থাৎ সি ওয়াই। এবার গুণ করাই যায়, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করব। খুব সহজ ব্যাপার, দেখো অঙ্কটা খুবই সহজ। আমাদের এখানে যে তথ্যটা দিয়েছে সেটাকে প্রথমে লিখব। আশা করছি তোমাদের আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি। আচ্ছা দেখো, তাহলে অঙ্কটা যেটা দিয়েছে সেটা আমি এখানে লিখলাম। এবার আমরা কি করব, যেহেতু এটা একটা সমীকরণ, তাই আমি এই সমীকরণের, এইটা হচ্ছে বাঁদিক এটা ডান দিক, তো বাঁদিকে আমি এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করব, এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করব। যেহেতু এটা সমীকরণ তাহলে আমাকে ডান দিকেও এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করতে হবে, তাই তো। আচ্ছা, এবার আমরা গুণটা করব। এবার এইভাবে তোমাদেরকে আমি এই যে গুণটা দেখালাম এইভাবে কিন্তু আমি এখানে গুণটা করব। দেখো এ প্লাস বি প্লাস সি এর সাথে এই রাশিটাকে যদি আমি গুণ করি তাহলে এর সাথে এই রাশিটা গুণ হবে, তাই তো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি, প্লাস এবার বি এর সাথে এটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু ডিভাইডেড বাই সি প্লাস এ, প্লাস এবার এ প্লাস বি প্লাস সি এর সাথে এই রাশিটাকে গুণ করব, তাহলে কি হবে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই
এ প্লাস বি, আর একের সাথে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হয়, অর্থাৎ এদিকে থাকবে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এরপর আমরা কি করব দেখো, এইবার আমরা একটু বুদ্ধি করে গুণটাকে করব। দেখো এখানে বি প্লাস সি আছে না, তো এই বি প্লাস সি আছে বলে এই এ প্লাস বি প্লাস সি কে আমরা একটু এইভাবে লিখব, এ প্লাস বি প্লাস সি, যেমনটা তোমাদের এখানে আমি দেখিয়েছিলাম, আলাদা করা যায়, তো এইভাবে আমরা এটাকে লিখে নিলাম। এখানে আছে সি প্লাস এ, তাই এই এ প্লাস বি প্লাস সি কে আমরা একটু এইভাবে লিখব, বি প্লাস সি প্লাস এ, এইভাবে লিখব, লেখাই যায় কারণ এখানে এ প্লাস বি প্লাস সি আছে, তাই তো, ডিভাইডেড বাই সি প্লাস এ। আর এইখানে নিচে যেহেতু এ প্লাস বি আছে, তাই এই এ প্লাস বি প্লাস সি কে আমরা এইভাবে লিখব, আগে সিটাকে লিখলাম, সি প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু এদিকে আছে এ প্লাস বি প্লাস সি। এবার বন্ধুরা আমরা এখানে এই এ দিয়ে এটাকে গুণ করব, এ দিয়ে একে গুণ করলে কি হয়, এ স্কোয়ার, আর এ দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে আমরা এটাকে আপাতত এইভাবেই লিখব, ডিভাইডেড বাই বি প্লাস সি, গুণটা করিনি, এইভাবে গুণ আকারে রেখে দিয়েছি, প্লাস এখানে বি আর বি গুণ করলে বি স্কোয়ার, একইভাবে বি এর সাথে এই রাশিটাকে গুণ করলে আমি পাবো বি ইন্টু সি প্লাস এ ডিভাইডেড বাই সি প্লাস এ, প্লাস একইভাবে এখানে সি ইন্টু সি, সি স্কোয়ার, প্লাস সি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। এবার বন্ধুরা দেখো কি পাচ্ছি আমরা, তোমরা নিশ্চয়ই জানো এই নিয়মটা, যে এ প্লাস বি বাই যদি সি থাকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ বাই সি প্লাস বি বাই সি, এরকম আমরা আলাদা করতে পারি। তো সেই হিসাবে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই অংশটা অর্থাৎ এ স্কোয়ার বাই বি প্লাস সি, প্লাস মাঝখানে প্লাস আছে ওই জন্য প্লাস দিলাম, এবার এই অংশটা আলাদা করে দিলাম, এ ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি, তাই তো, এভাবে করা যায়। একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাই করব। এখানে কি হবে, বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ বাই সি প্লাস এ, একইভাবে এখানেও আমরা করব, সি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস, এখানে মাঝখানে প্লাস আছে, এই প্লাস আছে সেই প্লাসটা দিলাম এখানে, সি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এবার বন্ধুরা দেখো এখানে বি প্লাস সি কেটে গেল, এখানে সি প্লাস এ কেটে গেল, এখানে এ প্লাস বি কেটে গেল, তাহলে যেটা থাকছে সেটাকে লিখবো, এখানে থাকছে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস সি, আর এই এ প্লাস বি প্লাস সি আমি এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0। এবার দেখো মাইনাস এ প্লাস এ কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, তাহলে যেটা থাকছে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়ালস টু 0। এবং এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল অঙ্কতে, সেটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তোমরা দেখে নাও। দেখো এই জিনিসটা তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত। খুবই সহজ অঙ্ক ছিল। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো।